হ্যালো এভরিওয়ান, আজকের মেঘালয়া ব্লগে আমার নেক্সট ডে। তো বলে রাখি বন্ধুরা, এই ব্লগটা একটু অন্যরকমভাবে শুরু করলাম। জানি না তোমাদের পছন্দ হবে কি না। তো যদি পছন্দ হয় অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও আর বেল আইকনটা অবশ্যই হিট করে দিও। আজকে রিলাম হোমস্টেতে আমাদের শেষ দিন। তো ভোরের এই সূর্যের আভা না উপভোগ করে আর পারলাম না, কারণ রাতে এত বীভৎস ঠান্ডা পড়েছিল তোমাদের কি বলবো। তোমাদের প্রথমে যে ঘাসের উপরে শিশিরের আভা দেখাচ্ছিলাম, ওটা অ্যাকচুয়ালি শিশির ছিল না, শিশিরটা জমে বরফে পরিণত হয়েছে। তার মানে বুঝতেই পারছো রোদ ওঠার আগের অবস্থাটা কিরকম ছিল। তো এই হচ্ছে আমাদের রিলাম হোমস্টে। এখান থেকে চলে যেতে হবে। এখানে ফটাফট ব্রেকফাস্টটা সেরে নেবো। ব্রেকফাস্ট সেরে নিয়েই আমরা বেরিয়ে পড়বো। তো ব্রেকফাস্টে আমি খেয়েছিলাম ম্যাগি আর কফি ছিল আর ডিম অমলেট ছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে যেমনটা দেখলে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, এবার আমরা বেরিয়ে যাব নংনংয়ের উদ্দেশ্যে। তো তোমাদের রাস্তার ভিউ যেমন শেয়ার করছি দেখাবো, তার সাথে কেমন লাগছে মেঘালয়ের ট্রিপটা অবশ্যই কমেন্টে জানিও। সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে, আর যদি এনজয় করো আমার ব্লগ তাহলে অবশ্যই একটু লাইক করে শেয়ার করে দিও। তো দেখতে থাকো আমার ব্লগ। তো আমরা সবাই রেডি হচ্ছিলাম, তার সাথে বাজেটটাও একটু ঝালিয়ে নেওয়া চলছিল শুভর আর মাইতির মধ্যে, কারণ একটা বাজেটের হিসেব করে আমরা সবাই আসি। আর এই হচ্ছে ওয়ান্ডার। ওয়ান্ডার হচ্ছে রিলাম হোমস্টেতে কিচেনের দায়িত্ব সামলায়, আর এটা হচ্ছে আমাদের রুম। তোমাদের সাথে রিলাম হোমস্টের ওনার সম্বন্ধে একটা গল্প তোমাদের শেয়ার করব। তার আগে রুম ট্যুরটা করিয়ে নিই। রুম ট্যুরটা মধ্যে দেখানোর মতো সেরকম তো কিছু নাই, তবে হোমস্টে হিসেবে আমার খুব ভালো লেগেছে আর ওনাদের ব্যবহার অত্যন্ত ভালো। আর বলে রাখি বন্ধুরা, যথেষ্ট কমফর্ট জোন ওনারা দেওয়ার চেষ্টা করেছেন, গিজারের সুব্যবস্থাও আছে। আর আমি রিলাম হোমস্টেকে 100-এ 100-ই দেবো, কারণ থাকার ব্যবস্থার চেয়েও ওনাদের মানে হসপিটালিটিটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল আমাদের কাছে। তো ওটাই ওনারা 100-এ 100-ই পেয়েছে। ওয়াশরুমে যেমনটা দেখলে একটা বেসিন আছে, কোমোড আছে, গিজার আছে, তার সাথে শাওয়ারও আছে। আর এই হচ্ছে জানলা দিকে গিয়ে তোমরা ভিউ এনজয় করতেই পারো। এবার আমরা রিলাম হোমস্টেকে বাইক করে যাওয়ার প্রস্তুতি নেওয়া শুরু করলাম। এখানে দেখো সবাই বাইকের সাথে লাগেজ বাঁধা শুরু করে দিয়েছে। আর ইনি হচ্ছেন রিলাম হোমস্টের ওনার। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে মৌলাইনং। তো সেখানে যাচ্ছি। তো এশিয়ার সবচেয়ে ক্লিনেস্ট ভিলেজ। তো তোমাদের সাথে ওখানকার ভিউও শেয়ার করব। তো তোমাদের সাথে যে গল্পটা শেয়ার করার কথা বারবার বলছিলাম, সেটা হচ্ছে এই রিলাম হোমস্টের যিনি ওনার আছেন, উনি হচ্ছেন খাসি সম্প্রদায়ের মানুষদের কাছে যথেষ্ট ফেমাস একজন ব্যক্তি। কারণ উনি প্রায় 20-22টার উপরে খাসি মুভির সাথে যুক্ত ছিলেন। উনি অ্যাজ এ অ্যাক্টার, উনি স্টেট ব্যাংকের প্রাক্তন এমপ্লয়িও ছিলেন। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, ওনার মধ্যে এতটুকু অহংকার জিনিস আমরা পাইনি। আর উনি আমাদের সাথে মিশছিলেন যেমনভাবে মনে হচ্ছিল একজন সাধারণ ব্যক্তি। তো আমাদের সেটা খুব ভালো লেগেছে। আর ওনার একটা ছোট্ট উপকারের কথা যেটা আমাদের কাছে অনেক বড় ছিল, সেটা ছিল হচ্ছে উনি যে গল্পটা তোমরা আগের ব্লগগুলোয় শুনেছো, শুভর টায়ারের সাথে বড়সড় ট্র্যাজেডি হয়ে গিয়েছিল, উনি নিজে গিয়ে দাঁড়িয়ে থেকে সেই টায়ারটাকে সারানোর উদ্যোগ নিয়েছিলেন। অনেকটা টাইম লেগেছিল, কারণ যেহেতু একজন চেনা পরিচিত লোকাল লোকের খুব দরকার, কারণ কোনো বিপদে পড়লে ওনারাই জানেন কোথায় গিয়ে সেই বিপদ থেকে উদ্ধার পাওয়া যাবে। তো উনি সেই উদ্যোগটা যথেষ্ট নিয়েছিলেন। এইরকম পরিস্থিতিতে একজন লোকাল মানুষের গাইডনেসটা খুব দরকার থাকে। তো উনি সেই গাইডটা করেছিলেন শুভকে, কারণ শুভর বাইকের টায়ারের পরিস্থিতি এমনই হয়ে গিয়েছিল যে এক মেকানিকের কাছে গিয়ে টায়ারটা খোলাতে হয়েছে, আর এক মেকানিকের কাছে গিয়ে সেটাকে ফিট করতে হয়েছে। তো এরকমভাবে পরিস্থিতিটা ক্রিয়েট হয়েছিল।
তো যথারীতি সেটাকে সলভ করা গেছে ফাইনালি। ওনার সাহায্য ছাড়া এটা কোনোভাবেই পসিবল ছিল না, কারণ শুভ ওখানে কিছুই চিনতো না, ইভেন কেউই কিছু চিনতো না। তো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমরা ফাইনালি মৌলাইনং এর উদ্দেশ্যে যাত্রা শুরুই করে ফেলেছি, সেটা তোমরা দেখেই নিয়েছো। তো বলে রাখি বন্ধুরা, মৌলাইনং যাওয়ার জন্য সেই রাস্তা দিয়েই আমাদের যেতে হচ্ছে, যে রাস্তা দিয়ে শুভর বাইকের সাথে ট্র্যাজেডিটা ঘটেছিল। তো সেম ভাবে দেবতনুর বাইকের সাথেও সেই ট্র্যাজেডি ঘটলো, টায়ার পাংচার হলো, কিন্তু অপেক্ষাকৃত কম হয়েছিল, অতটা ক্ষতি হয়নি। তার জন্য অমিতদা করলো, দেবতনুকে বলল তুই আমার বাইকটা চালা আর আমি তোর বাইকটা চালাচ্ছি, কারণ দেবতনুর সাথে ছন্দাও ছিল, তো অটোমেটিক্যালি ওয়েটটা বেশি হয়ে যাচ্ছিল। আর অমিত একা যেহেতু চালাচ্ছিল সেহেতু ম্যানেজ হয়ে যাচ্ছিল। তো এইভাবে আমরা মৌলাইনং এর উদ্দেশ্যে যাত্রাটা করলাম। তো প্রথমে রাস্তাটা বেশ ভালোই ছিল, কিন্তু এই রাস্তা দিয়েই আমাদের মৌলাইনং যেতে হতো। এই প্রায় 6-7 কিলোমিটার মতন রাস্তাটা এতটাই খারাপ ছিল যে ওখানে আমাদের অনেকটা টাইমও নষ্ট হচ্ছিল আর বাইক চালাতে সবার খুব অসুবিধাও হচ্ছিল। তো যাই হোক, এই 6-7 কিলোমিটার আমরা ওভারকাম করে ফাইনালি আমরা একটু ভালো রাস্তার মধ্যে প্রবেশ করলাম, যেটা ছিল তুলনামূলকভাবে অনেকটাই সরু, কিন্তু রাস্তাটা ভালো ছিল। তো ফাইনালি আমরা মৌলাইনং এর ভিলেজে এন্টার করেই গিয়েছি। তো এখানে গাড়িটা একটা জায়গায় আমাদের পার্কিং করতে হতো, তো পার্কিং করে আমরা ভিলেজের ভেতরে হেঁটে হেঁটেই ঘুরছিলাম। তো বলে রাখি বন্ধুরা, যেখানটায় পার্কিং করার জায়গা সেখানে তো এখানে অনেক হ্যান্ডক্রাফট আর স্টোল এক্সেট্রা শপও ছিল, তো তোমরা ওখান থেকে চাইলে কেনাকাটা করতেই পারো। এই দেখো বন্ধুরা কি পেয়ে গেছি, ফুচকা কিন্তু সব জায়গাতেই ফেমাস, আর এখানে প্রচুর বাঙালিদের সাথেও আমাদের দেখা হয়েছিল। আর আমরা এই রেস্টুরেন্টটায় মানে হোটেলে দুপুরের লাঞ্চটা সেরে ফেলেছিলাম। তো সত্যি ফুড খুব অসাম ছিল, আমাদের এতদিনের বাঙালি আইটেমগুলো আমরা খাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এই গ্রামটা একটু ঘুরে দেখছিলাম। সত্যি খুব পরিষ্কার পরিচ্ছন্ন সবুজে ঘেরা একটা গ্রাম। আমার তো ভীষণ ভালো লাগছিল, ওখান থেকে আসতে ইচ্ছা করছিল না, কিন্তু নেহাতি আমাদের লিস্ট অনেক লম্বা ছিল আর সময় অনেক কম ছিল, সেই জন্য আমাদের তাড়াতাড়ি বেরিয়ে আসতে হয়েছিল। কিন্তু তোমাদের সাথে ছোট ছোট ক্লিপ আমি শেয়ার করে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা যদি কখনো মেঘালয়ের ট্রিপ করো তো এই মৌলাইনংকে লিস্টের মধ্যে অবশ্যই রেখো, তোমাদের খুব ভালো লাগবে জায়গাটা। তো ওদের গ্রাম যাতে পরিষ্কার পরিচ্ছন্নই থাকে সেই জন্য ওরা এরকম বেতের বাকেট ডাস্টবিন করে রেখেছিল, যাতে তোমরা কিছু ফুড খেলে সেটা ওখানে ডাস্টবিনে ফেলতে পারো। তো এত সুন্দর একটা গোছানো গ্রাম, আমার তো খুব ভালো লাগছিল। আমরা ওখানে বেশ ফটো টটোও তুলেছি, বেশ এনজয়ও করেছি। আর ওখানের মোমোগুলো বেশ বড় বড় ছিল, আমরা একটা মোমো খেয়েছি, কিন্তু ছিল ভেজ মোমো, তো আমাদের কিন্তু ভালোই লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই ওখানকার মোমো ট্রাই করো। এই দেখো, এখানে কিন্তু সেল হচ্ছে মোমো।
এবারে মৌলাইনংয়ের পরের গন্তব্য আমাদের ছিল হচ্ছে লিভিং রুট ব্রিজ, যেটা ছিল মৌলাইনং থেকে একটু দূরে, একটু মানে একটুই দূরে। তো আমরা ফের সেখানে এলাম, এসে অনেকটাই প্রায় ট্রেক করে যেতে হবে। তো আমরা ট্রেকিং শুরু করলাম। তো আমাদের ট্রেকিংয়ের রাস্তাটা ছিল প্রায় 15 থেকে 20 মিনিট মতন, আর আমাদের যে সিঁড়ির রাস্তাটা ছিল সেটা প্রায় 600টা মতন সিঁড়ি ছিল, যেটা অত্যন্ত খাড়া ছিল, কিন্তু আমরা ঠিক ম্যানেজ করে নিয়েছিলাম। তবে হ্যাঁ, যাদের শ্বাসকষ্ট আছে তারা একটু সাবধানে এসো, কিন্তু অবশ্যই এসো, আসলে তোমাদের ভালোই লাগবে। আর এই লিভিং রুট ব্রিজের একটা ইতিহাসও আছে। এই মেঘালয়ের মানুষরা অত্যন্ত কষ্ট করে, এদের পূর্বপুরুষদের কথা বলছি, এই ব্রিজটা বানিয়েছে। কীরমভাবে বানিয়েছে সেটা হচ্ছে এই বটগাছের রুটগুলোকে বেঁধে বেঁধে একটা ব্রিজের আকার দিত, যেটা অনেক বছর ধরে ধরে এটা একটু একটু করে তৈরি হতো। তো সেইভাবেই ওরা তৈরি করেছিল, যাতে ওরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, সেই উদ্দেশ্যে। তো তোমরা তো দেখেই নিলে বন্ধুরা, 30 টাকা দিয়ে টিকিট কেটে তোমাদের রুট ব্রিজের কাছে যেতে হবে। তো 30 টাকা পার জন হিসেবেই ওরা নিচ্ছে। তো ফাইনালি আমরা রুট ব্রিজের কাছাকাছি চলে এসেছি। এবার চলো যাওয়া যাক আর রুট ব্রিজটা এনজয়ও করা যাক। আমরা ওখান থেকে ফিরে কি করেছিলাম সেটা আমি একটু পরেই ডিসকাস করছি। কালকে আমাদের নংনংয়ে স্টে ছিল, ওখানে প্রায় আমরা পুজোর পরেই হোটেল বুকিং করে নিয়েছিলাম। না, পুজোর আগে আমরা হোটেল বুক করে নিয়েছিলাম, মানে সেপ্টেম্বরে, রিডস হোম স্টে। তো সেখানে তোমরা, আমার সাজেশন, ওখানে তোমরা আগে থেকে বুকিং করো না, কারণ কি ওরা তোমার বুকিং থাকা সত্ত্বেও অন্য কাউকে দিয়ে দেয়। তো এরকম তো করাটা উচিত না, না? আমরা রাতের বেলায় যথারীতি আমাদের হোটেল খুঁজতে হয়েছিল, খুঁজে তারপরে আমরা এই শিলংয়ের আশেপাশেই একটা ভালো হোটেলে থেকে গিয়েছিলাম। তো আজকে আমরা যাচ্ছি ওয়েস্টেডং ওয়াটারফলে। তোমরা এবার বন্ধুরা, আমরা দেখছো সকালের ব্রেকফাস্ট মোমো দিয়ে শুরু করলাম। তো বলে রাখি বন্ধুরা, কি ঘটনাটা ঘটেছিল সেটা তোমাদের সাথে শেয়ার করি। আমরা মোটামুটি সেপ্টেম্বর নাগাদ আমরা এই রিডস হোমস্টেকে 1000 টাকা দিয়ে বুকিং করেছিলাম আমাদের প্রত্যেকের রুমের জন্য। তা বলে রাখি, ওরা অ্যাপ্রুভও করে নিয়েছিল। এবার আমরা ডেটও কনফার্ম করে নিয়েছিলাম যে আমরা কোন দিন ওখানে যাব। নংনং হচ্ছে এমন একটা জায়গা যেটা মেঘালয়ের খুব জনপ্রিয় জায়গা। যারা গেছো তারা অবশ্যই জানো, কারণ ওখান থেকে সানরাইজ দেখতে অপূর্ব লাগে। মেঘের সাথে সানরাইজের এরকম ঘন ঘটা কোথাও আর চোখে পড়ে না সারা মেঘালয়ে। তাই জন্য আমরা ডিসাইড করেছিলাম সানরাইজটা আমরা ওখান থেকেই দেখবো। কিন্তু এই একটা প্রবলেম ওখানে আমরা ফেস করলাম, যেটা ছিল রিডস হোমস্টে আমাদেরকে বুকিং নেওয়া সত্ত্বেও তারপরে অন্য কাউকে ওই রুমগুলো দিয়ে দিয়েছিল। এর ফলে আমাদের প্রবলেমটা যেটা হয়েছিল, আমরা মৌলাইনং থেকে যখন ফিরছিলাম সেদিন ঠান্ডাও অত্যাধিক পড়েছিল, আমাদের প্রত্যেকের শরীর খারাপ করছিল, আর আমাদের প্রচণ্ড শীতও করছিল। তো আমরা যখন হোটেলে ফোন করছিলাম ওরা ফোন তুলছিল না। তারপর যখন ফোন তুললো তখন বলল ওই রুম আমরা কাউকে দিয়ে দিয়েছি, আমরা অন্য রুম আপনাদের জন্য দেখছি।
তো দেখছি মানে সেটা দেখছিই হয়ে রইলো, ওরা ফটো আর পাঠালো না। আমরা বলেছিলাম ফটো পাঠানোর জন্য, সেই ফটোও আর পাঠালো না। যখন পাঠালো অনেক রাত হয়ে গিয়েছিল, তো আমরা বাধ্য হয়ে শিলংয়ের আশেপাশে একটা জায়গায় থেকে গেলাম, কারণ আমাদের পরের দিন ওয়ার্সাডং ওয়াটারফল দেখে শিলংয়েই ফেরার কথা ছিল, যেটা ছিল জস্টেল হোমস্টেতে। তো বন্ধুরা, যেমনটা দেখছো, এত ট্র্যাজেডির মেঘালয় ট্রিপে আমরা দেখলাম যে এই ট্রিপটা সারা জীবন মনে থাকবে। কিন্তু হ্যাঁ, এই রকম যদি ছোটোখাটো এক্সপিরিয়েন্স না হয় তাহলে কিন্তু রাইডের মজাও আসে না। তবে দাঁড়াও, এখানেই কিন্তু শেষ না, আরও অনেক ট্র্যাজেডি আমাদের সাথে ঘটেছিল এই ট্রিপে। তো আস্তে আস্তে তোমাদের সাথে রিভিলও করব, তো দেখতে থাকো আমার ব্লগ। তোমরা যেমনটা জানলে যে এটা হচ্ছে নেক্সট ডে ব্লগ। তো আমরা ওয়ার্সাডং ওয়াটারফল দেখার আগে অনেক ওয়াটারফলই এক্সপ্লোর করেছি। তো আমরা নৌকালিকাই ফলসে চলে এসেছি, তোমাদের এখানকার ভিউটা শেয়ার করব। সো বন্ধুরা, আমাদের ফার্স্ট ওয়াটারফল যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে নৌকালিকাই ওয়াটারফল। এটা অপূর্ব এক সৌন্দর্যের অধিকারী। কেন বলছি, বলে নাকি বর্ষায় এর সৌন্দর্য আরও মনোরম হয়ে যায়। এর জলটা দেখো একবার, ওপর থেকে যেটা নিচে নামছে, আর রিজার্ভারের জলটা দেখো পুরো নীল একদম, খুব সুন্দর লাগছে দেখো। আর বুঝতেই পারছো এখন শীতকাল, জল অল্প রয়েছে। জল যদি সত্যি বর্ষাকালের হয় তাহলে তো তার সৌন্দর্য অপূর্ব হয়েই থাকে। আর বলে রাখি বন্ধুরা, এই ওয়াটারফলের আশেপাশে অনেক স্পাইস, তারপরে হ্যান্ডক্রাফটের শপও আছে। এবার আমাদের পরের গন্তব্য ছিল সেভেন সিস্টার্স ওয়াটারফল। তবে বলে রাখি বন্ধুরা, এই সেভেন সিস্টার্স ওয়াটারফলটা এনজয় করার সঠিক সময় হচ্ছে বর্ষাকাল, কারণ আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় মাত্র একটা ঝর্ণাই সরু সুতোর মতো হয়ে পড়ছিল, যেটা আমরা সেইভাবে দৃশ্যটা এনজয় করতে পারিনি। তো তোমরা যদি সেভেন সিস্টার্স ওয়াটারফল এনজয় করতে চাও তার সঠিক সময় কিন্তু বর্ষাকাল। আর এই জায়গাটা পার করলেই দূরে যে মানে যে ভূমিটা দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন একটা আকাশ, কিন্তু অ্যাকচুয়ালি না, এই জায়গাটা হচ্ছে বাংলাদেশ বর্ডার। তো বলেই রাখি, এই জায়গাটা পার করলেই ওপারে রয়েছে বাংলাদেশ, যেটা তোমরা দেখতে পেলে। তো সেভেন সিস্টার্স ওয়াটারফলের দর্শন তো আমরা পেলাম না, কিন্তু আমরা দেখতে পেলাম যেটা, সেটা ছিল ওপারের বাংলাদেশ। তো বাংলাদেশের যে জায়গাটা আমি দেখলাম সেটা শুনছিলাম লোকের মুখে যে ওটা সিলেট জায়গা, যেটা বাংলাদেশের। তো বলে রাখি বন্ধুরা, আমি জানি না ওটা সিলেট ছিল কিনা, তবে ওটা বাংলাদেশ ছিল, এটা কনফার্ম। তো এবারে আমরা পরের গন্তব্যের দিকে এগোলাম, যেটা ছিল ওয়ার্সাডং ওয়াটারফলে যাওয়ার সময় আমরা দেখলাম রাস্তাটা অত্যন্ত বাজে ছিল। তারপর আমাদের শিলংয়েও ফেরার ছিল আর অনেক লাগেজও ছিল, সেই জন্য আমরা আর
অমিতদা ডিসাইড করলাম আমরা ব্যাক করব শিলংয়ে, যেটা আমরা এখন ব্যাক করছি শিলংয়ে। কিন্তু মাইতি আর দেবতনু গিয়েছিল, সেই ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এই ব্লগটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আবার ফিরছি নতুন ব্লগ নিয়ে।